বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া, 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ব্যাহত নৌযান চলাচল, রয়েছে বন্যার পূর্বাভাসও। ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বললেন আপিল বিভাগ। শপথ ইস্যুতে ইসির ভূমিকা উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতির। লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানে 30তম নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। We are working hard to fulfill the dreams and aspirations of our people and prepare for a free, fair and credible election. মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় 3 জন গ্রেফতার। থানায় সহযোগিতা না পেলেও অনলাইনে ভাইরালের পর টনক নড়ে প্রশাসনের। এবার দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশির, বিরলের 2টি পয়েন্ট দিয়ে ঠেলে দেয়া 10 জনের বেশি নারী পুরুষ বিজিবি হেফাজতে। বাজুস সহ সভাপতির মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি প্রতিষ্ঠানের ধর্মঘট, স্বর্ণ গ্রাহকদের ভোগান্তি। আবারও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ আজকে দিল যুক্তরাষ্ট্রের আদালত, আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক স্থগিত। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৈরী আবহাওয়া, দেশের বিভিন্ন স্থানে সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে, সে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলা ঝালকাঠি, পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। সুগন্ধা, বিষখালী সহ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরগুনা, পটুয়াখালীর বাউফলের নিম্নাঞ্চল। বরিশাল, ভোলা সহ বিভিন্ন রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অধিক উচ্চতার জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, ঢালচর সহ বিভিন্ন চরে তলিয়ে গেছে সড়ক, পানি ঢুকেছে বাড়িঘরে। এছাড়া দৌলতদিয়া, পাটুরিয়া নৌ রুটেও বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এদিকে ফেনীতে টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসের। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোয় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। স্থানীয় যে এনজিও গুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছেন, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন, তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন বরগুনা ও ভোলা থেকে সহকর্মীরা। বরগুনায় আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, বরগুনায় বৈরী আবহাওয়ার কি ধরনের প্রভাব আপনি দেখছেন? লোপা, আসলে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল বরগুনার উপকূলে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু বরগুনার যে 3টি নদী রয়েছে, বলেশ্বর, বিষখালী এবং পায়রা, এই 3টি নদীর পানি কিন্তু ফুসে উঠেছে। এবং এইখানকার আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে বড়ইতলা ফেরিঘাট, বিষখালী নদীর তীরে। তো এই ফেরিঘাটের এখানে যারা যাত্রী পারাপার করছিল তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়ে, কারণ এই ফেরিঘাটে কোমর পর্যন্ত পানি উঠে
যায়। মূলত এখন ভাটা লেগেছে, যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেরিঘাট থেকে পানি নামতে শুরু করেছে এবং এখন মানুষ পারাপার হচ্ছে। মূলত আপনার এই বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বাড়িঘর রয়েছে প্রতিটি বাড়িঘরে কিন্তু পানি ঢুকেছে এবং যাদের রান্না করার যে চুলো সেই চুলোতে কিন্তু পানি ঢুকেছে, তাদের রান্না বান্না কিন্তু এক প্রকার বন্ধ রয়েছে। তো কিছুক্ষণ আগে কিন্তু এখানকার জেলা প্রশাসক তিনি পরিদর্শন করেছেন, তিনি বলেছেন শুকনো খাবার মজুদ রয়েছে, যাদের আসলে রান্না বান্না হবে না তাদের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হবে। এছাড়া এই বৃষ্টি এখনো বর্তমানে কিন্তু গুড়ি গুড়ি হচ্ছে। মূলত রাতে যদি জোয়ার হয়, সেই জোয়ারে যদি আবার পানি বৃদ্ধি পায় হয়তো প্রতিটি বাড়ি ঘরেই এই একই অবস্থা এবং বিপদসীমার 30 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রভাবিত হয়েছিল বরগুনার উপকূলে। লোপা, ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা ভোলাতে যাব, তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আলামিন শিকদার আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে। আমরা তার কাছে যাচ্ছি। আলামিন, কি অবস্থা দেখছেন চট্টগ্রামের? বৈরী আবহাওয়া তো সব জায়গাতেই মোটামুটি চলছে। লোপা, চট্টগ্রামেও আজ ভোর থেকে যদি বলতে চাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং একটু পরপরই আমরা দেখছি বৃষ্টি কমে যাচ্ছে। তবে সাগরের অবস্থা বেশ উত্তাল বলা যায়। আমরা দেখছি পানির যে উচ্চতা স্বাভাবিকের তুলনায় 5 থেকে 7 ফিট পানির উচ্চতা বেড়েছে। এখন জোয়ার বোঝা যাচ্ছে এবং পানিগুলো ঠিক আশ্রে পড়ছে এখানে একটু পরপরই। একেবারে আমরা বেড়ি বাঁধের উপরে রয়েছি এবং এই যে উত্তাল পরিস্থিতি, সাগরের যে বড় বড় ঢেউগুলো, সেই ঢেউগুলো দেখার জন্য কিন্তু আমরা দেখছি যে এখানে অনেক পর্যটক কিন্তু এরই মধ্যে এখানে চলে এসেছে। তবে আমরা এখানে টুরিস্ট পুলিশের কাউকে দেখছি না যে পর্যটকদেরকে তারা সতর্ক করবেন এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা কোনো ধরনের মাইকিং কিন্তু এখানে করতে দেখা যায়নি। সব ধরনের দোকানপাটও কিন্তু এখনো খোলা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের একটি ঘাটতি কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা পর্যটকদের নিরাপত্তার দিকে তাদেরকে আসলে কোনো ধরনের ভূমিকা পালন করতে দেখছি না। অন্যদিকে আরেকটা বিষয় বলা যায় যে এই যে পরিস্থিতি, যেহেতু ঢেউ বড় হচ্ছে, সতর্ক সংকেত চলে এসেছে, এরই মধ্যে যে লাইটারের জাহাজগুলো দেখা যাচ্ছে সাগরে, সেই জাহাজগুলো কিন্তু আরো যখন সতর্ক সংকেত বাড়ানো হবে তখন এই লাইটারের জাহাজগুলো চট্টগ্রামের যে কর্ণফুলী নদী রয়েছে সেদিকটাতে নিয়ে যাওয়া হবে। তবে এখন বড় বড় ঢেউ রয়েছে, তাদের যে কার্যক্রম তারা নোঙর করে রেখেছে। তবে বন্দরের অভ্যন্তরীণ যে পণ্য লোড আনলোডের যে কার্যক্রম সেটিও স্বাভাবিক রয়েছে, যদিও বন্দরের নিজস্ব একটি অ্যালার্ট ব্যবস্থা থাকে। সেই অ্যালার্ট এখনো 1, যখন অ্যালার্ট 3-এর দিকে যায় তখন তারা বন্দরের যে পণ্য ঢোনামার যে কার্যক্রম সেটা তারা বন্ধ রাখে। তবে এখন যেটা আমরা দেখছি যে সাগর বেশ উত্তাল রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে। এখন আজকে সারাদিনই বলা যেতে পারে যে সূর্য কোনো উকি দেয়নি। এবং অন্যান্য দিকের কথা যদি বলতে চাই, এই ঘূর্ণিঝড়কে ঘিরে কিন্তু ভারী বর্ষণে পাহাড় ধসের একটি ঝুঁকি রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ সেই সকল পাহাড়ের বাসিন্দাদের এরই মধ্যে মাইকিং করা হয়েছে, তারা যেন সেখান থেকে সরে যায় এবং তারা যদি সরে যেতে না চায় সেক্ষেত্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেখানে। আলামিন, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার ভোলাতে যাচ্ছি জুয়েল সাহা বিকাশের কাছে। জুয়েল, এখনো কি ভোলাতে বৃষ্টি হচ্ছে? নিম্নাঞ্চলগুলোর কি অবস্থা? রাতে কিন্তু ভোলাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সকালেও কিন্তু দেখতে পেয়েছি যে বৃষ্টি অব্যাহত ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি কিন্তু কমে গেছে। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৈরী আবহাওয়ার কারণে নদীটা কিন্তু বড় বড় ঢেউ হচ্ছে এবং যেই নদীতে যে লাইটার জাহাজগুলো রয়েছে এগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে এবং স্বাভাবিকতে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বেড়িবাঁধের নিচে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করেছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু জানতে পেরেছি যে ভোলার যে বিচ্ছিন্ন ঢালচর রয়েছে সেই ঢালচরের যে পূর্ব ঢালচর রয়েছে সেখানে কিন্তু জোয়ারের পানিতে বেশ কয়েকটি কিন্তু গবাদি পশু কিন্তু জোয়ারের পানিতে ভেসে গেছে বলে সেখানকার স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এছাড়াও কিন্তু ভোলার যে এখনকার যে বর্তমান পরিস্থিতি রয়েছে, নদী এবং নদীর তীরবর্তী এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এবং নদী কিন্তু উত্তাল রয়েছে। নদী উত্তাল থাকার কারণে কিন্তু এখানকার যে জাহাজগুলি রয়েছে সেগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে এবং জেলার যে সকল রুটে কিন্তু সব ধরনের লঞ্চ চলাচল কিন্তু ভোলা লক্ষ্মীপুর রুটের কিন্তু ফেরিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে আর কি। জুয়েল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।
আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। জুনের 1 তারিখ পর্যন্ত সারাদিনই বৃষ্টিপাত হবে, তবে রোববার থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। শুনানিতে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিতে অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের আইনজীবী। জুলাই আগস্টের পর গঠিত ইসি কিভাবে তাদের প্রমিস ভাঙল প্রশ্ন তোলেন আপিল বিভাগ। ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত। এ বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিচারপতি ইসির কাছে জানতে চান এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন। এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? এই মর্মে আমি বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখোমুখির প্রয়োজন নাই। এইটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে প্রকাশ করলেও এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে, ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে, ওনারা সমর্থন করেছে। মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যর্থ ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। এ বিষয়ে আরো জানবো, হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপিল বিভাগের পর্যবেক্ষণের পর ইসির আইনজীবী কি জানালেন একটু জানতে চাই। নির্বাচন কমিশনের একহাত নিয়েছেন আপিল বিভাগ এবং নানামুখী প্রশ্নবাণী কিন্তু জর্জরিত করা হয়েছে নির্বাচন কমিশনকে, এবং তারা তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছে কিনা সে বিষয়ে কিন্তু আপিল বিভাগ প্রশ্ন তুলেছে। এবং তাদের যে ভূমিকা ছিল ইশরাকের ইস্যুতে, কোনো মামলায় তারা জড়িত হননি। তারা যে ট্রাইব্যুনাল থেকে, নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে একটি রায় আসলো, পরবর্তী হাইকোর্টে রিট হলো, কোনো কিছুতেই তারা জড়িত হননি। এই নিয়ে কিন্তু আদালত কিন্তু তাদের প্রশ্ন করেছেন কেন করেননি, এবং এই ধরনের ভূমিকা কিন্তু উদ্বেগজনক বলেছেন। তা আদালত বলেছেন যে নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিকভাবে প্রভাবশালী ক্ষমতাশালী প্রতিষ্ঠান, তার নিজস্বতা আছে। সে কেন বা মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চাইবে, বা সে নিজে কেন এই ক্ষেত্রে ভূমিকা নিতে পারবে না? এই যে এত জলঘোলা হলো, এ সকল বিষয়ে কেন নির্বাচন কমিশনের নীরবতা ছিল, এই নিয়েও কিন্তু আদালত প্রশ্ন তুলেন। আর পাশাপাশি আজ কিন্তু আইনজীবীরা পরবর্তীতে যেমনটা জানিয়েছেন, আপিল যেহেতু লিফটে আপিল ছিল, আপিলটি নিষ্পত্তি করে নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে আপিল বিভাগ থেকে। এবং পরবর্তী আইনজীবীরা যেমনটা জানিয়েছেন, যে যদি আমি বলি ইশরাকের যে আইনজীবী ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন, তিনি বলেছেন যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ফেলেছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের কিন্তু তার ফিরে যাওয়ার উপায় নেই। কারণ এক নির্বাচন কমিশনের যেহেতু একটি সাংবিধানিক শক্তিশালী প্রতিষ্ঠান, তাদের গেজেটের পর যদি এখন সরকার আর যদি শপথ না পড়ায়, তাহলে এর যে আদালতকে অবমাননা হবে বলেও তিনি বলেছেন। এর পাশাপাশি যে রিটকারী আইনজীবী, তিনি বলেছেন যে যেহেতু গেজেটের মেয়াদ শেষ, সেই ক্ষেত্রে ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই। অপরদিকে নির্বাচন কমিশনের যে আইনজীবী, তিনি বলেছেন যে এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের এই বিষয়ে আর কোনো নতুন কোনো বক্তব্য নেই, যেহেতু আগেই তারা গেজেট প্রকাশ করেছে। সেহেতু এখন বিষয়টি দেখা যাক, আদালতের পূর্ণ অবজারভেশন আসার পরে, পূর্ণ রায় বা আদেশ আসার পরে কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে বোঝা যাবে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে চলছে আন্দোলন। আমরা এই বিষয়ে একটু জানবো। আমাদের সাথে নগর ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, অবস্থানকারীরা আর কতক্ষণ থাকবেন, তারা কি বলছেন এ ব্যাপারে? লোপা, আপনি জানেন যে কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে এবং বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন যে আসলে সরকার অজুহাত খুঁজছে তাদের যে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ নিতে। এরই মধ্যে এই নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বা মেয়র আদালত কর্তৃক ঘোষিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এসেছেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা একটু দেখাতে চাই। তিনি এই মঞ্চে এই যে আন্দোলন করছেন, যারা কয়েকদিন টানা আন্দোলন করছেন তাদের সাথে অবস্থান নেবেন, তাদের কথা শুনবেন এবং এখানে তার বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব। নেতাকর্মীরা হুড়োহুড়ি করছেন, তাদের প্রিয় নেতাকে পেয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপি নেতা ইশরাক হোসেন, যিনি টানা 1 মাস ধরে গেজেট হওয়ার পরও যিনি এখন পর্যন্ত শপথ নিতে পারেনি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারেনি। এবং এরই মধ্যে আজকেও আপিল বিভাগ থেকে নির্বাচন কমিশনকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের আইন অনুযায়ী কাজ করুন। এখন নেতাকর্মীরা বিক্ষুব্ধ, তাদের প্রিয় নেতা এতদিন ধরে তার আন্দোলন করছেন, এখন পর্যন্ত তাদের নেতা মেয়র হতে পারেননি এবং সেই কারণে আসলে নেতাকর্মীদের ভিড় ঠেলে ইঞ্জিনিয়ার ইশরাক তিনি এগিয়ে যাচ্ছেন নগর ভবনের দিকে। আপনি দেখতেই পাচ্ছেন লোপা, কি পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের নেতা ইশরাক আসার পরপরই আমরা দেখছি যে এখানে যারা আছেন, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে যারা আছেন, তাদেরকে উৎসাহ দিতে ইশরাক হোসেন এই মঞ্চে এসেছেন এবং অবিলম্বে তাদের নেতাকর্মীরা এবং ইশরাক নিজেও বলেছেন যে সরকার এই শপথ নিয়ে টালবাহানা করছেন এবং অবিলম্বে তাকে শপথ পড়ানোর যে দাবি, সেই দাবিটি আবারও করছেন নেতাকর্মীরা। লোপা, আপনি দেখতেই পাচ্ছেন নগর ভবনে এসেছেন ইঞ্জিনিয়ার ইশরাক এবং আর কিছুক্ষণ পরেই তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে বা নেতাকর্মীদের সাথে কথা বলবেন। সে পর্যন্ত আমরা এখানেই আছি। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের 3য় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন। জানান, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। And dignity of people, and prepare for a free, fair and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream of a fairer society. জাপানে 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে এই ঘোষণা দেয় জাপান কর্তৃপক্ষ।
সেমিনারে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে। আরও বলেন, এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি দরজা খুলে দেবে। We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. 1988 সাল থেকে বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5818 জন শান্তিরক্ষী কাজ করছেন। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। শান্তি মিশনে বাংলাদেশের 37তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ এবং অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে বলেও জানান সেনাপ্রধান। এছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। সরকার, জনগণ সবসময় আমরা সবসময় তৎপর যে বাংলাদেশের যারা যাচ্ছেন বাইরে তাদেরকে সর্বরকম সহযোগিতা করে। ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে প্রশাসনের টনক নড়ে না, আইনি সহায়তাও পায় না ভুক্তভোগী। এই কথারই যেন প্রমাণ মিলেছে আবারও। সম্প্রতি রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের শিকার এক যুবকের জবানিতে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রথম দিকে থানায় গিয়ে পাত্তাই পায়নি সে, কিন্তু ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরালের পর নড়ে চড়ে বসে পুলিশ। এরপরই আজ 3 জনকে গ্রেফতারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 18 মে ভোর 5:22 রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ব্যাগ ঘাড়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎই অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেলে আসে 3 জন। বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে 2 জন, ঘিরে ধরে ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে, ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ, মোবাইল ও টাকা। ছিনতাইয়ের এই ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। খুঁজে বের করা হয় ভুক্তভোগী যুবক আব্দুল্লাহকে। রাজধানীর একটি 4 তারকা হোটেলে চাকরি করেন তিনি। জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। 2 জন চাপাতি দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। তখন আমি ভয়ে আতঙ্কে কিছু করতে পারি না, আর আমার থেকে ছিনতাই করে সব নিয়ে গেল। চোখের সামনে হঠাৎ আমার এত কষ্টের টাকা ইনকাম সব নিয়ে যাচ্ছে, এই জন্য আমি ওদের কাছে আমার ব্যাগটা চাচ্ছিলাম। আমার মাথার মধ্যে অনেকগুলো আঘাত করলো, মানে চাপাতি দিয়ে আর কি। তারপর আমার রানে আছে এখনো আঘাতের দাগ, তারপর বুকে আছে, হাতে আছে। গড়ির জন্য আমার হাতের কোপটা বেঁচে গেছে আর কি। তারপর আমার বাহুতেও আছে অনেকটা। আব্দুল্লাহ জানাই, ছিনতাইয়ের পর গিয়েছিলেন পার্শ্ববর্তী হাতিরঝিল থানায়। আইনি সহায়তা চাইলেও মেলেনি সহযোগিতা, উল্টো আনতে বলা হয় মেডিকেল রিপোর্ট। আমি মামলা দরখাস্তের জন্য এর কাছে বললাম যে স্যার আমার এই ঘটনা হয়েছে আজকে সকালে, আমি আমার আঘাত শরীরটা দেখাইছি। বললো হ্যাঁ, বললো যে তুমি হসপিটালে যাও, গিয়ে একটা রিপোর্ট আনার জন্য। তারপর আমি মালিবাগ একটা কমিউনিটি হসপিটাল ছিল মেডিকেল, ওই জায়গায় যাওয়ার পরে এরা দেখে আমার রিপোর্ট দিল না, যে আমরা দিতে পারবো না রিপোর্ট পুলিশকে, সেটা তুমি ঢাকা মেডিকেলে যাও। আমাকে খালি ওইদিকে যাও প্যারাশনি করতেছে আর কি, ওইদিকে যাও। যোগাযোগ করা হলে থানায় আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানানো হয় ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে 2 জনকে। আমার কমিশনার স্যার বলছেন যে কেউ কমপ্লেন করলে অবশ্যই মামলা হবে, এটা হচ্ছে ক্লিয়ার কথা, এবং সেই পথে আমরা হাঁটি। আর যেটা সে বলেছে এই জিনিসটা যেহেতু আমি আমার নলেজে ছিল না, আমার কমিশনার আসে নাই, আমি যেহেতু আমার নলেজে নাই, আমি একটু জেনে
18 মের ছিনতাইয়ের ঘটনাটি অনলাইনে ভাইরাল হয় 25 মে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। ভুক্তভোগীকে খুঁজে বের করে মামলাও নেওয়া হয়, তবে লাগেনি কোনো মেডিকেল রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে আমরা যেখানে সাহায্যের জন্য যাব, গিয়ে যদি সেখানে আমাদেরকে আবার হয়রানি হতে হয় যে আমাদেরকে একবার ওদিকে যাও এটা করো, আমরা তো ওই সময় যখন এই ধরনের বিপদে পড়ে যায় একটা মানুষ, তখন তার কোনো সেন্স থাকে না। যখন সহায়তা চাবো তারা বিভিন্ন ওয়ে দেখায়, এতে তো আর আমরা কোনো কিছু আশা করতে পারি না। পুলিশের এমন মামলা না নেওয়া ও ভুক্তভোগীদের পাশে না দাঁড়ানোর প্রবণতায় অপরাধ বাড়ছে বলে মনে করছে নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে থামছেই না বিএসএফের পুশিন। দিনাজপুরের বিরল উপজেলায় আরও বেশ কিছু নারী পুরুষকে সীমান্তের এপারে ঠেলে দেওয়া হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে ভোররাতে 21 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 5 জন নারী, 8 জন পুরুষ ও 8 জন শিশু। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে। সূত্র জানায়, তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। 3 দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফ এর মাধ্যমে বিয়ানীবাজার সীমান্তে ফেরত পাঠানো হয়। ঘটনার পর 52 বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে পুশিন করা 10 জনেরও বেশি মানুষকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। অন্যদিকে স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার ধর্মজান ও এনায়েতপুর সীমান্ত দিয়ে অন্তত 26 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে গতকাল সিলেট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 100 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া লালমনিরহাট সীমান্তে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশিনে ব্যর্থ হয়ে 58 জনকে নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ। আমরা আসি সরজমিনে দেখি 13 জন লোক, তার মধ্যে 11 জন মহিলা, 2 জন পুরুষ। জানার পর গ্রামবাসী, চেয়ারম্যান সব বিষয়ে আমরা বিজিবিকে অবগত করি। বিজিবি আসি তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আরও জানব, চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, ধর্মঘটের কি প্রভাব দেখছেন চাঁদপুরে? স্বর্ণ ব্যবসায়ীরা কি বলছেন? লোপা, সকাল থেকেই মূলত দোকানপাট বন্ধ আছে। চাঁদপুর শহরেই 120টির মতো স্বর্ণের দোকান আছে এবং সারা জেলাতে অন্তত 550-র মতো দোকান আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানকার যে জুয়েলারি মালিক সমিতির যে সভাপতি আছেন ফুল মিয়া, আমরা দেখছি যে সকাল থেকে দোকান বন্ধ আছে এবং ইতিমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা মানববন্ধনও করছেন। তাদের মূলত হচ্ছে তাদের যে নির্দেশনা, এখানে যারা এই জুয়েলারি ব্যবসা করছেন তাদের যে সমিতি আছে, সেই সমিতির কেন্দ্রীয় যে কমিটি আছে সেই কমিটির নির্দেশনা মোতাবেক হচ্ছে মূলত তারা এই কর্মসূচি পালন করছে এবং তারা তাদের যেই বাজেটের সহসভাপতি মহোদয় রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তিও দাবি করছে তারা। কারণ এখানে তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। সাধারণত তাদের কথা হচ্ছে যে ব্যবসা করতে হলে সরকারের সাথে সমন্বয় করেই তাদের ব্যবসা করতে হয়। কখনো এই নিয়ে আসলে তাদের যেই এখন যে দ্বন্দ্ব, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি রাজনৈতিকভাবে কোনো কর্মকাণ্ড করেননি, কিন্তু তারপরেও তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাকে মুক্তি দেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলবে। এবং সারা জেলাতেই যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন তারা এই দাবিটুকু করে আসছেন। আমরা দেখছি সকাল থেকে যারা যারা ক্রেতা আছেন, স্বর্ণ কেনাকাটা করার জন্য আসছিলেন, তারা অবশ্য ফেরত গেছেন এবং তারা বলছিলেন যে আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে যেহেতু এই ব্যবসা বন্ধ রাখা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, এটা দুঃখজনক। এর আগেই তারা জানতে চাচ্ছিলেন যে যারা ক্রেতা আছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে আসলে যেহেতু তাদের কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচি পালন করার জন্য হচ্ছে মূলত তারা এই দোকানপাট বন্ধ রেখেছে এবং তারা এই দোকান কার্যক্রম তারা চালিয়ে যাবে যতক্ষণ না তাদের যে নেতা, যাদের যে সহসভাপতি তার মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে। লোপা, কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবং প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে
শেষবারের মতো জানাবো আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সামনে নিয়ে এই আন্দোলনকে আরো বেগম আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত। এবার আমদানিকৃত পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। মার্কিন প্রেসিডেন্ট এখতিয়ার বহির্ভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেছেন বিচারকরা। যদিও কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন তুলেছেন বিচারকদের এখতিয়ার নিয়েই। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই এক গুচ্ছ নির্বাহী আদেশ আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপের সিংহভাগ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে। যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। নির্ধারণ করে দেয়া হয় 90 দিনের সময়সীমা। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও চলছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে। 3 বিচারকের প্যানেলে বলা হয়, নির্বাহী ক্ষমতা বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত তার এখতিয়ারের আওতায় পড়ে না বলেও জানান বিচারকরা। দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান, যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে ফেডারেল আদালতে এবং কিছুক্ষণের মধ্যেই সেই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়। ডরোথি তেস্ট্রিন, যমুনা নিউজ।